মির্জা ফখরুলের বিপরীতে অলি আহমেদকে যে প্রার্থী করার বিষয়টি সেটি নিয়ে একটি প্রশ্ন ছিল আপনার কাছে। আসলে আমি মনে করি যে জামাত তার স্বাধীনতা বিরোধী কলঙ্কজনক অধ্যায়কে কিছুটা মেকআপ লাগিয়ে তারা মানে মানুষকে সাথে নিজেদের অবস্থানটা আড়াল করে তারা প্রকাশ করতে চাচ্ছে যে তারা মুক্তিযোদ্ধা যে তারা করেনি সেটাতে তাদের ব্যর্থতা ছিল। সেই ব্যর্থতাটাকে লাঘব করার জন্য তারা এই একজন মুক্তিযোদ্ধাকে বেছে নিয়েছে কৌশলগত কারণে। আমি মনে করি তাদের এই যে প্রার্থী করাটা এটা যে মুক্তিযুদ্ধ যে একটা সঠিক সিদ্ধান্ত ছিল, তারা যে ভুল করেছে আমি মনে করি তারা সেটা উপলব্ধি করতে পেরেছে। সেটা তারা হয়তো তাদের এই উপলব্ধির কারণেই তারা আজকে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী দিয়েছে। তাদের অপকর্ম থেকে, তাদের অনুশোচনা থেকে এবং তাদের এই প্রার্থী নিশ্চয়ই মুক্তিযুদ্ধকে মহামান্বিত করে এবং তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেটা মনে হয় তারা অনুধাবন করতে পেরেছে। এই কারণেই তারা এই প্রার্থী হয়েছে। আমরা একটু সংবিধান সংশোধন কমিটি নিয়ে একটু কথা বলতে চাই। আতিক মুজাহিদ, সেখানে আপনাদের নাম দেওয়ার ক্ষেত্রে এখনো তো সরকার বলা যায় বলেছে যে আপনারা যে কোনো সময় সেখানে যুক্ত হতে পারবেন। সামনের অধিবেশনে এই বিষয়টি নিয়ে তো আসলে আলোচনা হবে, বিশেষ যে কমিটি করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমরা তো প্রতিনিধি সংবিধান সংস্কার কমিশনের সংস্কার পরিষদের, সুতরাং আমরা তো যদি সংশোধন বাংলাদেশের 17টা হয়েছে, তাই না, 18তম হবে, এবং বাংলাদেশের এই সংশোধনের 5টা সংশোধন কিন্তু বাতিল হয়েছে, মোটামুটি 5 থেকে 6টা, মানে পুরো কমপ্লিটলি বাতিল করে দিয়েছে, অসাংবিধানিক বলেছে, ইনক্লুডিং পঞ্চম সংশোধনী, যেটাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এসে বহুদলীয় গণতন্ত্র, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এগুলো অনেক কিছু জিয়াউর রহমান এসেছেন, সেগুলোকে কিন্তু ভালো ভালো জিনিসগুলোকে বাতিল করা হয়েছে, আনকনস্টিটিউশনাল বলা হয়েছে। বিকজ অফ এই সংশোধন দিয়ে হয় না, কারণ পার্মানেন্সি আসে না, ডেমোক্রেসিকে সাস্টেনেবল করা যায় না। এই জায়গা থেকেই কোশ্চেনটা ছিল আমরা যে বারবার এক সংশোধন করবেন, আবার আরেকজন ক্ষমতায় এসে পুরোটাই আউট করে দেবে। তো এইটা তো হতে পারে না। একটা বাংলাদেশের মানুষের যেন বাংলাদেশের ভ্যাট ট্যাক্সের পলিসি প্রতি বছর চেঞ্জ হয়, এদের ব্যবসা ঠিক হয় না, ঠিক এরকম অবস্থা। রাষ্ট্রটাকে একটা ইনস্টিটিউশনালাইজ করার মতো যে পজিশন বা এই কাঠামোগুলো যে সমস্যা সেগুলোকে দূর করার জন্য সংস্কার একবারে কমপ্লিটলি করে ফেললে, আমরা রেটিফাই করে যদি আমরা করতে পারতাম, তাহলে রাষ্ট্রটার একটা পূর্ণাঙ্গ আমরা জিনিস পাইতাম। এবং এই আকাঙ্ক্ষাটা, কারণ এইটার আমি অনেক প্রথম সিন্স বিগিনিং থেকে একটা জিনিস বলে আসছি যে এই কনস্টিটিউশনের কিছু ইডিওলজিক্যাল পার্ট থাকে, যার একটা ফিলোসফি থাকে, এটার অনুযায়ী একটা স্ট্রাকচার বানানো হয়। দ্যাটস দ্য ইস্যুস। এই বিগিনিংয়ে যে কনস্টিটিউশন ছিল শেখ মুজিবুর রহমানের দ্বারা নির্বাচিত বা যেভাবে হোক, সেটাতে বাঙালি ন্যাশনালিজম, সোশ্যালিজম যেটা ছিল, সেকুলারিজম, এটার ভিত্তিতে ছিল তো, এবং ডেমোক্রেসি, এবং এইটাকে বলা হয় 4 ফান্ডামেন্টালস অফ মুজিবিজম, মুজিববাদের 4টা ধারা। এটার উপর বেসমেন্ট করে এক ব্যক্তিকে সামনে রেখে একটা কনস্টিটিউশন ডেভেলপ করা হয়েছে। সেটাকে এসে আমাদের জিয়াউর রহমান সাহেব এটা চেঞ্জ করে ফেললেন, এই ফান্ডামেন্টালগুলো চেঞ্জ করে ফেললেন। তার মানে কি, ওই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না। এবং ট্রু যদি স্পিরিট অফ দ্য আপনি 71 বলেন, সেটা সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, যেটা আমরা বলছি সোশ্যাল জাস্টিস, সেটা আমাদের ডিক্লারেশনের এপ্রিলের 17 তারিখে যেটা আছে, তাহলে সেটার বেসমেন্ট করেই তো আমাদের কি জিনিস কনস্টিটিউশনটা হয় নাই। তাহলে একটা স্পেসিফিক কনস্টিটিউশন হয়েছে, যে কনস্টিটিউশন একটা দলকে সবসময় সার্ভ করে। এই জন্য সবসময় শেখ হাসিনার সময় কনস্টিটিউশনের দোহাইটা দেওয়া হইতো। তাহলে এই জন্য আমাদের যে থ্রু আউট দ্য বিরোধী দলের 17 বছর কত যে কনস্টিটিউশনের ব্যাপারে কথাবার্তা হয়েছে, আমি যদি কালেক্ট করা শুরু করি, রিসার্চ করা, তাহলে বিএনপির ভাইরে কয়েকদিন আগে বলছে এই কনস্টিটিউশন চলবে না, এটাই সমস্যা, এটাই সমস্যা। এখন ওই জিনিস আবার চলে, কারণটা কি, এখন আমি পাওয়ারে আছি, দ্যাটস দ্য ইস্যুস। তো এই জায়গা থেকে এই কমিটিতে যাওয়ার মধ্যে কারণটা কি, কি করবেন, কি সংশোধন করবেন, আবার নতুন করে চেঞ্জ হবে। আর মেসেজ আপনাদের তো মতামত দেওয়ার সুযোগ থাকছে না, আলোচনা করবার আমার দরকার নেই। আমি যে জিনিসের জন্য আমাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, 70% মানুষ আমাকে যেটার জন্য ম্যান্ডেট দিল। আপনাকে আরেকদিন এখানে বলেছিলেন যে ম্যান্ডেট 2 ধরনের, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট, একটা হচ্ছে ডিরেক্ট ম্যান্ডেট। ডিরেক্ট ম্যান্ডেট মানে জনগণ বলতেছে, আর পিপলস উইল সে দ্য মেইন থিং, জনগণ বলছে এটা 70% আমরা এটা চাই,
গণভোটের ব্যাপারে। এবং রিসেন্ট যে সার্ভে IRI যেটা করছে জুন মাসে, ওরা যেটা বলতেছে 66% প্রাইম মিনিস্টারকে এন্ডোর্স করছে, ওই একই রিসার্চ যদি কেউ একটু, আমার কাছে রিপোর্টটা আছে, খুলে দেখেন, সেখানে দেখবেন যে 70% বলছে গণভোটে বাস্তবায়ন করা হোক, এগেন 70%। তার মানে কি, মোস্টলি পিপল এখনো চায় যে গণভোটে যেটা আমরা আদেশের অনুযায়ী যেটা মানুষ হয়েছে সেটাকে বাস্তবায়ন করা হোক। সবাই ভোট দিয়েছে এবং বিএনপির লোক ভোট দিয়েছে। সরকার তো বলছে বাস্তবায়ন করবে। কিভাবে করবে? গণভোট বাস্তবায়ন করবে না, ওগুলো জুলাই। আপনারা যদি মাঝে সবাই ভুলে যান, গণভোটের আদেশ অস্বীকারও তো করেনি যে অস্বীকার করতে পারবে না, অস্বীকার করলে তো সমস্যা কেন? জনগণের জিনিস রিপ্লে, ওনাদের লোক ভোট দিচ্ছে, ওনাদের বিরুদ্ধে যাচ্ছে। টেকনিক্যালি ওনার তো কৌশল। আজকে আরেক জায়গায় ছিলাম, বলছে উই আর ইউজিং দ্য টেকনিক্স, স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজি কি ভোটের আগে আমরা সব মেনে নিয়েছে, ভোটের পর মানব না, দ্যাটস দ্য স্ট্র্যাটেজিস, আমাকে জিততে হবে। সেম থিং করবো সবগুলা, অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হলো ইন্ট্রিমের। বলছে আমরা এসে ভালো করতেছে, তাই করতে করতে একদম 4 বছর মনে করেন 7 মাস, 7ম দিনে এটা যা করবে যে উই হ্যাভ বাস্তবায়ন করছি লেটার বাই লেটার। সো দ্যাটস দ্য রেজুলেশন উই হ্যাভ ডান ইট। সো এই জায়গা থেকে পিওরলি আমার কথা বোঝেন যে এটা কেন দরকার, মানে জুলাইশন চার্টারটাকে। আপনি ভাই 24-এর পরের আপনি কেমন বাংলাদেশ দেখতেছেন? আগের স্টাইলে চান? নিশ্চয়ই আমি আগের বাংলাদেশ দেখতে চাই না। এক্স্যাক্টলি, আমরা কেউ আগের ঠিক বাংলাদেশ আছে, চাই না। আমি বলি, কিন্তু সেই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশে যে পরিবর্তন আমরা আশা করেছিলাম। তার চেয়ে তো খারাপ বাংলাদেশ আপনাদের এনসিবির। আমি কোনোদিন টক শোতে বা কোথাও ওই আপনাদের একজন নেতাকে নিয়ে বলাটাই আমি মনে করি না যে তাকে নিয়ে বলার মতো। আমার নেতারা অনেকে হয়তো বলতে পারে, কিন্তু তাকে নিয়ে টক শোতে বা রাজনৈতিক অঙ্গনে কথা বলাই আমি মনে করি যে উচিতটা। আপনি আপনাদের দলের একজন নেতা, না আমি তো বলতে আমার লজ্জা লাগে, নামটা আমি আপনি, আমি বলি আপনি নামটা নিজে, উনি যে ভাষা না, আমি 1 মিনিট বলতে চাচ্ছি। বললেন আপনি নতুন বাংলাদেশের কথা বললেন, নতুন বাংলাদেশে কি ওরকম কেউ সমালোচনা করে? বিগত 15 বছর যে তারা ফ্যাসিস্ট ছিল, তারাও কিন্তু আমাদের দলের নেতা কর্মী সম্বন্ধে এই ধরনের ভাষা ব্যবহার করেন নাই। কিন্তু আপনাদের এই নতুন বাংলাদেশ যারা দাবি করেন, তাদের ভাষাটা কি, তাদের কালচারটা কি? ইন্টারেস্টিং। আমরা তো ধরেন, আমরা নিজেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করেছি, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা এখনো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়রকে, যারা আমার 1 বছরের সিনিয়র, তাদেরকে আমরা যে দলেরই হোক তাদেরকে সেইভাবে রেসপেক্ট করি। আর উনি নতুন বাংলাদেশ দেখতে চান, আগে ওনাকে ঠিক করতে হবে, আপনার দল তাকে ঠিক করুক। ভাই শুনেন, না আমি বলতাম না, আমরা নতুন বাংলাদেশ, নিশ্চয়ই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। নতুন বাংলাদেশ, দেশ নায়ক জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশ হচ্ছে। আপনারা আস্তে আস্তে নতুন বাংলাদেশ দেখতে পাবেন। কিন্তু আপনারা যারা নতুন প্রজন্ম, আমি মনে করি যে আপনাদের জাতিকে শেখানোর বিষয় ছিল, কিন্তু আজকে আপনারা জাতিকে আপনাদের নেতৃবৃন্দ যা শিখাচ্ছেন, আমার মনে হয় যে দিন দিন আপনাদের যে মিছিলটা অনেক ইতিমধ্যেই ছোট হয়ে এসেছে। আমার মনে হয় আপনার, আমি পার্সোনালি আমি বলি, যেহেতু আপনি ওই দলের একজন এমপি, আপনাদের ওই নেতাকে আপনাদের এক্সপেল করা উচিত। উনি জাতীয় নেতা সম্বন্ধে বাংলাদেশের কোনো দল বা ব্যক্তি নাই যার সম্বন্ধে উনি বলেন না। আমার মনে হয় ওনাকে একটু মানে কালচার শেখানো উচিত। ভাই নতুন বাংলাদেশ যদি করতে চান, না নতুন বাংলাদেশে আমরা আলিফের চোখও নাই, সেটাও আমরা দেখলাম তো আপনাদের নেতৃত্বে। নতুন বাংলাদেশের কারো চোখ নাই, কারো পা কেটে ফেলা হচ্ছে। নিজেদের দলের মধ্যে 39 জন নিজেরাই ক্রস করে মারা গিয়েছেন, 153 জন বিএনপির নেতৃত্বে মৃত্যুবরণ করেছে মানুষের রিপোর্ট। আমি ওই জিনিস, ওই রাজনীতিতে আমি করতে চাইনি। আমি আপনাকে খুব সো মাচ পজিটিভ টুয়ার্ডস দেখতে চাইছিলাম যে অনেক কিছু আমাদের ব্যাগেজ আছে আমাদের। আপনি সারাদিন রাশেদ সাহেব তো যা ইচ্ছা বলতেছেন, আমরা তারা তো নাম নিতে চাই না। কারণটা কি, তাকে আপনি রেখে দিয়েছেন ভাড়া করে, তার পেমেন্টে হচ্ছে যে তুমি এটা সারাদিন বলবা, তাহলে ওটাকে আপনি হয়তো নিজে বলতেছেন, আরেকজন দিয়ে খেলতেছেন। আরো রং জিনিস, প্রক্সি ওয়ার, যে ইরান ওর মধ্যে প্রক্সি ওয়ার খেলতেছে। ভাই আমি নাম বলি না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তাকে একটু সংযত করেন না, তাকে একটু কালচারাল করেন, পলিটিক্যাল করেন। উনি যে ভাষা বাংলাদেশের রাজনীতিতে ব্যবহার করে, এরকম ব্যক্তি বাংলাদেশের, আমার বয়স তো 56-57 বছর এবং রাজনীতির সাথে 40 বছর, কিন্তু এরকম রাজনীতিবিদ দেই না। এই যে পরিবর্তন আমরা সবাই বলছি, পরিবর্তন আমরা চাচ্ছি, কিন্তু দিন শেষে আপনার কাছে কি মনে হয় পরিবর্তন আসলেও কি আসলে হচ্ছে, বা আমরা আদৌ চাচ্ছি কিনা? কারণ রাজনৈতিক ভাষা হয়তো
হয়তো পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখেছি, কিন্তু যে চিন্তা ভাবনার জায়গাটি বিরোধী দল যেভাবে হচ্ছে সরকারি দলকে বলে যে নানা জায়গায় দলীয়করণ থেকে শুরু করে অনেক ধরনের সেই একনায়কতন্ত্রের নানা ধরনের বিষয়ের মধ্যে আছে, পুরনো ধারার মধ্যে এখনো আছে হচ্ছে সরকারি দল। এবং যে এই বিষয়টি সংবিধান সংশোধন কমিটিরও আমি একই সাথে প্রশ্নটি করে নিই যে সংবিধান সংশোধন কমিটি যেটি সরকার করেছে সেখানে যদি বিরোধী দল আসলে শেষ পর্যন্ত না যায় তাহলে সেটা একতরফা আসলে হয়ে যায় কিনা? আচ্ছা, প্রথমে পরিবর্তনের ব্যাপারটা আসি। দেখুন, আমি বলবো যে পরিবর্তন একেবারে সূচনা হয়নি বা হয়নি সেটা বলবো না। এটা পার্টি ইন পাওয়ার তারাও করছে, যারা অপোজিশনে আছে তারাও করছে। আমরা যদি লাস্ট 6 মান্থসের আমরা ব্যাপারটা দেখি, আমরা দেখতাম কি যখন বাংলাদেশে একটা ইলেকশন হলে একটা সরকার গঠন হয়, তারা বিরোধীদের উপর এমন চড়াও হয় তাদের হামলা মামলা বাড়িঘরে থাকতে পারবে না। কিন্তু গত 6 মাসে বাংলাদেশে ওরকম হয় নাই। বিএনপি ক্ষমতা আসার পর জামায়াত বা এনসিপির উপরে একেবারে মামলা দিয়ে ঘরছাড়া করা ইত্যাদি করা এগুলো কিছুই করে নাই। হিউম্যান রাইটসের ব্যাপারটা মোর অর লেস আফটার 5th of August যেটা ছিল ওটার একটা ধারাবাহিকতা আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমরা যে টিভি শোতে যেগুলো কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে যেগুলো কথা বলছি, পত্রপত্রিকা যেগুলো হচ্ছে, এখানেও সরকার বড় ধরনের কোনো হস্তক্ষেপ করে নাই। 2-4টে যে টুকিটাকি হয়নি সেটা আমি বলবো না, কিন্তু আপনি ওভারঅল এটাকে যদি কনটেক্সটে ফেলেন, এটাকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। অন্যদিকে আমি আসি যে এখানে বিরোধী দলেরও কিন্তু একটা রোল আছে। যেমন ধরেন সরকারের এই 6 মাসের মধ্যে আমরা কিছু বিষয় দেখছি যেগুলো নিয়ে আসলে জনমনে কিছুটা অসন্তুষ্টি আছে, বিশেষ করে জ্বালানি বলুন, ল অ্যান্ড অর্ডার বলুন, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আছে। এখন এইখানে আমি বিরোধী দলের ব্যাপারটা, আজকে যদি বিএনপির অপোনেন্ট জামায়াত না বা এনসিপি না হয় আওয়ামী লীগ যদি এখন থাকতো, এতদিনে বাংলাদেশে 10টা হরতাল হতো, 30টা বাস পোড়ানো হতো, কিন্তু বাংলাদেশে এখনো সেটা হয়নি। তো এটার জন্য কিন্তু বিরোধী দল আমি মনে করি কিছুটা ক্রেডিট পায়, কিছুটা অ্যাপ্রিসিয়েশন তাদের পাওয়ার মানে তারা পাওয়া উচিত। কিন্তু একসাথে আবার এই বক্তব্য তো তারা দিচ্ছে যে সরকারকে তারা না, ওইটা তো দিবেই, সরকারকে তারা ফেলে দিবে। দিবে। এবং আমার ধারণা এটা পলিটিক্যাল রেটরিক। আমরা সবাই জানি যে এই সরকার একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় এসছে, 6 মাস গেছে, তাদের হাতে আরো 4.5 বছর সময় আছে। 4.5 বছর পরে বাংলাদেশে ইলেকশন হবে, আবার বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে যে তারা এই সরকারকে কন্টিনিউ করবে নাকি তাকে এই সরকারকে পরিবর্তন করবে। এবং বিরোধী দলের কাজ হচ্ছে এই সময়ের মধ্যে সরকার যে যে কাজগুলো করবে এগুলোকে স্ট্রংলি অপোজ করা। কিন্তু সমস্যা হচ্ছে কি, বিরোধী দলের ল্যাকিংটা হচ্ছে যেখানে অপোজ করার দরকার তারা সেখানে করে না, তারা উল্টো জায়গায় করে। এরকম, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা রিপোর্ট করছেন যে সরকার একটা পে স্কেল বাস্তবায়নের কথা ভাবছে, অলমোস্ট এটা নিয়ারলি ফাইনালাইজড, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের এটা বাড়ানোর জন্য, এবং ডাবল আসলে এক অর্থে বলছে অনেকে। সরকারের মন্ত্রীরা বলছেন টাকা নাই আমাদের, বলেছেন না? বিদ্যুৎ মন্ত্রী বলেছেন না যে আমাদের টাকা নাই, আমরা জ্বালানি কিনবো, আমরা কিনতে পারছি না। সরকার বলছেন আমরা কৃচ্ছ্রতা সাধন করব, তাই না? পারছে না। তাহলে আপনি এই সময়ে সরকার কেন সরকারি কর্মচারীদের এই পরিমাণ বেতন বৃদ্ধি করবে? বিরোধী দলকে এটা নিয়ে কোনো অপোজ করেছে? বলুক বিরোধী দল স্টেটমেন্ট দিয়ে যে আমরা চাই না সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হোক, তাহলে তো সরকার সাহস পায়। কিন্তু বিরোধী দল এটা করেনি, কারণ বিরোধী দলও মনে করছে যে না, সরকারি কর্মচারীদের ব্যাপারে কিছু বলা যাবে না, এদেরকে আমাদের হাতে রাখতে হবে। তখন মানে এই ধরনের ইস্যুগুলোতে দেখবেন যে মানে আসলে কথা বলে না। আচ্ছা, জ্বালানির সংকট নিয়ে ঠিক আছে, বা অন্যান্য যেগুলো নিয়ে সেগুলো বলছে, এগুলো তারা বলবে, এগুলো আমরাও বলছি। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেখানে আপনি বিরোধী দলের একটা সাপোর্ট না পেলে, যেমন ধরুন আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে বিরোধী দলের যে সাপোর্টটা সরকার পাচ্ছে, সরকার এবং বিরোধী দল আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট এখন একরকম হয়ে গেছে। সো এটা সরকারকে একটা স্ট্রেংথ দিচ্ছে, বিরোধী দলকেও দিচ্ছে। সো ওই জায়গাটার মধ্যে যে একেবারে পরিবর্তন আসে নাই তা না। এবং আপনি দেখেন পলিটিক্যাল কালচারের পরিবর্তনের সূচনাটা করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বিএনপির কেউ না, কিন্তু বিএনপির লোকজন এই কথাটা অনেক সময় বলে না, কিন্তু আমি বলি। দেখুন, তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, উনি জামায়াতের আমিরের বাসায় গিয়ে দেখা করেছেন না? আচ্ছা, উনি নাহিদ ইসলামের বাসায় গিয়ে, এনসিপি লিডার, তার বাসায় গিয়ে উনি দেখা করেছেন না? বাংলাদেশে কি অতীতে আগে কখনো যখন প্রধানমন্ত্রী হয়েছিল নির্বাচনে জেতার পর, তারা কি বিরোধী বা পরাজিত পক্ষের বাড়িতে গিয়ে দেখা করেননি? তারেক রহমান আসার পরে বাংলাদেশে তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন না? উনি না করলেও তো পারতেন, প্রয়োজন ছিল না তো, কিন্তু উনি করেছেন।
কেন করেছেন? কারণ উনি এটাকে অ্যাকনলেজ করেছেন যে শরীফ ওসমান হাদি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের ওয়ান অফ দ্য ফেসেস। তো উনি সেটাকে অ্যাকনলেজ করেছেন। এবং এই যে পরিবর্তন যে একেবারে হচ্ছে, মানে আমি বলবো যে একেবারে যে আমি যে সব কিছুকে নেগেট করে দিই যে না কিছুই হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু ঠিক না। সরকারের যেখানে ব্যর্থতাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রবলেম। আপনি দেখেন একটু আগে আমরা একটা হেডলাইন পড়ছিলাম যে সরকারে আরো 2 বা 3 মন্ত্রী যুক্ত হবেন। অলরেডি এই গভর্নমেন্টে 62 জন আছেন উপদেষ্টা, মানে মন্ত্রী আছেন 25 জন, ফুল মিনিস্টার, স্টেট মিনিস্টার 23 জন, অ্যাডভাইজার 10 জন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট 5 জন, সব মিলিয়ে 62। আউটপুটটা কি? তাহলে আপনি আরো বাড়াবেন? কেন বাড়াবেন? কার টাকায় বাড়াবেন? এই টাকা তো আমার টাকা, আপনার টাকা, যে ট্যাক্স দেন না, এই যে আপনি চাকরি করছেন আপনার বেতন থেকে ট্যাক্স কেটে নেয় না? তাহলে কেন বাড়াবে? এটার ব্যাখ্যা কি? কিন্তু ওই যে পদ পদবি দিয়ে সন্তুষ্ট করতে হবে, এই জন্য করছে। আচ্ছা, এরপরে আমরা আসি যেটা আপনি সরকারের এই আরো যে বিষয়গুলা, আমি মনে করি যে সরকারেরও সব কিছু শুনলে, সমালোচনা শুনলেই হ্যাঁ সরকার ডিফেন্ড করার চেষ্টা করবে, কিন্তু কেউ কেউ অনেক বেশি রিয়্যাক্ট করেন। কিন্তু রিয়্যাক্ট করার কিছু নাই। আমরা যেটা এখন যে সমালোচনাগুলো হচ্ছে এগুলো হচ্ছে গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি। এটা কিন্তু সরকার পরিবর্তনের সমালোচনা না। সরকার পরিবর্তনের সমালোচনা, সরকার বাংলাদেশে পরিবর্তিত হতে হবে ভোটের মাধ্যমে। আর যদি খুব খারাপ করে তাহলে তো গণ অভ্যুত্থান মানুষের সামনে আছেই, সেটা মানুষ করে। এই সমালোচনার জায়গায় একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে জনগণের আসলে যে বিষয়গুলো জ্বালানি থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, সেই জায়গায় বিরোধী দলের যতটা সরব হওয়ার দরকার ছিল, জুলাই সনদ নিয়ে তারা গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে যতটা চাপ দেন বা বারবার সামনে বক্তব্যটা নিয়ে আসেন, সেখানে তাদের যে শক্ত অবস্থান আর এই যে জনগণের যে বিষয়গুলো নিয়ে তাদের যে অবস্থান, সেখানে কি আসলে আপনি কিছুটা হলেও দুর্বলতা বা একটু কম ছাড়ের অংশ? হ্যাঁ, আমি সেটা দেখি, কারণ আমি সেটা দেখি এই জন্য যে বিরোধী দল দেখুন, মানে রাষ্ট্র পরিচালনা, এটা আসলে দিন শেষে বিরোধী দলকে জনগণ থেকে কিছুটা হলো দূরে নেয় কিনা। মানে ধরেন আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করবো সরকারের জন্য। আমরা যতটা না বিরোধী দলকে সমালোচনা করবো তার বেশি সমালোচনা সরকার হবে, কারণ সরকার বাস্তবায়ন করছে, বিরোধী দল তো করছে না। কিন্তু বিরোধী দলের যে জায়গাটা আছে আমি বলবো যে দেখুন, তারা সংবিধান, জুলাই এগুলো নিয়ে যে পরিমাণ কথা বলছে, সংস্কার হবে নাকি সংশোধন হবে যে পরিমাণ কথা বলছে, আমি মনে করি যে এই যে 6 মাসের সরকারের এখনো পর্যন্ত আমরা এখনো সংবিধান, এই যে আইডিওলজি, এগুলোর মধ্যে আমরা আটকে গেছি। মানুষের যে ওয়েলফেয়ারের ব্যাপারটা, মানুষের বাড়িতে যে বিদ্যুৎ নাই, সামনে গ্যাসের কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কোন দিকে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আদৌ উন্নতি হবে, এগুলো হচ্ছে আমার ডে টু ডে লাইফকে আমাকে মানে ইনফ্লুয়েন্স করে, মানে ইম্প্যাক্ট করে। আমি কিন্তু অ্যাজ সিটিজেন আর খুব বেশি দিন শুনতে চাইবো না সংবিধান সংস্কার হলো নাকি সংশোধন হলো। এটা আমার কাছে এখন আর মুখ্য বিষয় না। হয়তো এটা বড় বিষয়, কিন্তু আমি যখন দেখবো যে আমার জীবন থমকে যাচ্ছে, তাহলে আমি সেদিকে কি নজর দিব? আপনি যতই সংবিধান সংশোধন করে একেবারে একটা বই পুস্তক ছাপিয়ে মেনে নিলাম, সবটাই আপনি করলেন, আপনি যদি জনগণের ওয়েলফেয়ার এস্টাবলিশ করতে না পারেন, ক্ষমতার পরিবর্তনের আমরা দেখছি যে বাংলাদেশে সব সংবিধান পরিবর্তন হয়ে যায়। এগুলো ডাজন্ট ম্যাটার। আওয়ামী লীগ খুব বড়াই করে বলতো না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফিরবে না, প্রতিদিন বলতো না, তো কি হয়েছে? কিচ্ছু হয়নি। আবার যদি এরকম কোনো গণ অভ্যুত্থান হয়, আপনি সংবিধানে যতই অ্যাড করেন, পরের আরেকটা সরকার এসে বলবে যে মানি না, এগুলো সব সাজানো ছিল। তো সেই জন্য আমাদের যেটা করা দরকার, আমাদের ডেমোক্রেটিক প্রসেসটা এটা এমন একটা বিষয়, এটা আপনি একটা পুস্তিকা ছাপিয়ে ইনক্লুড করে এটাকে একবারে বাস্তবায়ন করতে পারবেন না। আবার প্রশ্ন করে আমি আসলে বিরতিতে যেতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে এই সরকার এবং বিরোধী দলের এই অবস্থানের ভেতরে যদি মাত্র তো আসলে 6 মাস হলো, এর মাঝে যদি নিজেদের ভেতরে এই আলোচনা বা এই বলা যায় বন্ধুত্বটা যদি আসলে তৈরি না হয়, তাহলে আমরা মাঝে মাঝে যখন অন্য একটি পক্ষ, অর্থাৎ এই যে ফ্যাসিস্ট পক্ষকে দেখি এখানে মিছিল করছে, ওখানে একটি বার্তা দিচ্ছে, এরকম করে যে একটা অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করছে, সেটি সামনে আসলে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা?